যারা আজকে গণভোটকে দুর্বল করবার চেষ্টা করছেন কিংবা গণভোটের আইনি তর্ক তুলছেন, তারা আসলে কতটা জুলাই বিপ্লবকে ধারণ করেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজেই আমি বলবো যে জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোটকে আমাদের বিনা বাক্য ব্যয় এবং বিনা তর্কে আমাদের মেনে নিতে হবে যে এটাই জনগণের অভিপ্রায়, এবং জনগণ 70% ভোট দিয়ে সেই অভিপ্রায় আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমি আসলে এই গণভোটকে আইনগত কিংবা সাংবিধানিক তর্ক হিসেবে দেখতে চাই না। আমি এই গণভোট এবং জুলাই সনদকে জুলাই বিপ্লবের স্পিরিটে সবসময় দেখে এসেছি। আপনারা জানেন যে বিপ্লবের আগে থেকে আমি এই বিপ্লবের স্বপ্ন দেখেছি, এবং বিপ্লবের পর থেকে আমার বক্তব্য, আমার লেখায়, আমার কাজে কর্মে আমি বিপ্লবের স্পিরিটকে 100% ধারণ করবার চেষ্টা করেছি। এবং আপনাদের হয়তো স্মরণে থাকার কথা যে গণভোটের আগে থেকে আমি লেখা এবং বক্তব্যে হ্যাঁ ভোটের জন্য জনগণকে অনুপ্রাণিত করবার চেষ্টা করেছি। শুধু তাই না, যেদিন নির্বাচনে আমরা ভোট দিলাম 12ই ফেব্রুয়ারি, সেদিনেও আমার টেলিভিশন বক্তব্যে আমি একটা কথাই বলেছি, আপনারা সবাই হ্যাঁ ভোটে সিল মানুন। এবং এই আবেদন আমার ছিল জনগণের প্রতি, কারণ জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি তাহলেই আমরা গণভোটকে অস্বীকার করব, এটা আমাদের মনে রাখতে হবে। কাজে যারা আজকে গণভোটকে দুর্বল করবার চেষ্টা করছেন কিংবা গণভোটের আইনি তর্ক তুলছেন, তারা আসলে কতটা জুলাই বিপ্লবকে ধারণ করেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজেই আমি বলবো যে জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোটকে আমাদের বিনা বাক্য ব্যয় এবং বিনা তর্কে আমাদের মেনে নিতে হবে যে এটাই জনগণের অভিপ্রায়, এবং জনগণ 70% ভোট দিয়ে সেই অভিপ্রায় আমাদেরকে জানিয়ে দিয়েছে। এবং যারা বিপ্লব করেছে, আমাদের তরুণেরা, অনেকের ছবি আছে এখানে, অনেকের নাম আছে, মুগ্ধর ছবি দেখছি, আবু সাইদের নাম দেখছি, যারা শহীদ হয়েছে, জীবন দিয়ে গেছে, জীবন দিয়ে বিপ্লব করেছে, তাদের কিন্তু একটা দাবি ছিল যে রাষ্ট্র মেরামত করতে হবে, এটা যেন আমরা ভুলে না যাই। এবং রাষ্ট্র মেরামত যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কার করতে হবে। সেই সংস্কার সরকার পরিচালনায় করতে হবে, সেই সংস্কার সাংবিধানিকভাবেও আমাদের সেই সংস্কার করতে হবে। কাজে সেই সংস্কার নিয়ে আমরা কোনো তর্ক তুলতে পারবো না। এবং আমাদের যে উপরে যে ফ্যাসিবাদ 16 বছর আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদের দুটো চরিত্র ছিল। একটা তো ফ্যাসিস্ট চরিত্র ছিল, আর একটা চরিত্র ছিল এক ধরনের রাজতন্ত্র চাপিয়ে দেওয়া রাষ্ট্রের উপরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা তার পিতাকে, শেখ মুজিবুর রহমানকে একজন দেবতা হিসেবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিল, এবং সেই দেবতার মাধ্যমে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করবার চেষ্টা করেছিল। এবং তার বিরুদ্ধেই আমাদের নাহিদরা, সার্জিসরা বিপ্লব করেছিল। তাদের একটা স্লোগানের কথা আমরা যেন ভুলে না যাই। একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল সেই সময়, একটা স্লোগানের কথা আমরা আজকে শুনেছি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আর একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল, দেশটা কারো বাপের না। তো দেশটা কারো বাপের না বলার অর্থই হচ্ছে যে এই দেশের মালিক জনগণ, এবং জনগণের ইচ্ছাতেই এই দেশ পরিচালিত হবে। এবং জনগণের ইচ্ছাতে যদি দেশ পরিচালিত হতে হয় তাহলে অবশ্যই গণভোটের রায় আমাদের সকলকে মেনে নিতে হবে। আজকে এখানে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত আছেন, সংসদের গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা এবং আরেকজন সংসদের বিরোধী দলের চিফ হুইপ, দুজন আছেন এখানে উপস্থিত। তারা দুজনে কিন্তু বিপ্লবের ফসল। জুলাই বিপ্লব না হলে তারা কিন্তু দুইজন এই পদ পেতেন না। একইভাবে যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনিও জুলাই বিপ্লবের ফসল। তিনিও দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না যদি জুলাই বিপ্লবে আমাদের তরুণরা এভাবে জীবন না দিত। কাজেই আমরা যারা এই জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন তুলব, গণভোট নিয়ে প্রশ্ন তুলব, তারা আসলে
আমাদের শহীদদের অবদানকে অস্বীকার করছি, এই ভুলটা যেন আমরা না করি। আমি বাংলাদেশের তরুণদের ব্যাপারে আশাবাদী। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন একটা আন্দোলন হচ্ছে, যেটাকে তারা নাম দিয়েছে নো কিংস মুভমেন্ট। নো কিংস মুভমেন্ট মানে হলো প্রেসিডেন্ট ট্রাম্প যে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন স্বৈরাচারের মতো আচরণ করছেন, তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, নাগরিকেরা রাস্তায় নেমেছে নো কিংস মুভমেন্ট দিয়ে। আর আমাদের তরুণেরা জুলাই বিপ্লবের মধ্যে কিন্তু রাজতন্ত্র, ভুয়া রাজতন্ত্র খতম করে দিয়েছে। কাজেই আমাদের তরুণদের প্রতি আমার প্রত্যাশা আছে, বাংলাদেশে যেই রাজা হওয়ার চেষ্টা করুক না কেন, সেই চেষ্টা ফলপ্রসূ হবে না ইনশাআল্লাহ। আমাদের তরুণরা সেই চেষ্টা কাউকে ফলপ্রসূ হতে দেবে না। কাজেই আমি সকলকে বলবো, সকল রাজনৈতিক দলকে বলবো, সকল রাজনীতিবিদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা কোনো রকম কুতর্ক তৈরি না করে গণভোটের যে জনগণের যে ইচ্ছা প্রতিফলিত হয়েছে সেই ইচ্ছা মেনে নিন, এবং সেই ইচ্ছা মানার যে লড়াই, সেই লড়াইয়ের একটা প্রক্রিয়া হিসেবে আজকের যে সেমিনারের আয়োজন করেছে 11 দল, সেই জন্য 11 দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্যও ধন্যবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের যে কোনো ইস্যুতে ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে এবং আমার পত্রিকা আপনাদের পাশে থাকবে। সরকার কিন্তু ইতিমধ্যেই আইনের লঙ্ঘন করেছে। আমরা বলতে চাই না যে ইন্টারিম গভর্নমেন্টের আইনগত ভিত্তি কী, সেই চ্যাপ্টারগুলো ইলেকশনের আগেই শেষ হয়ে গিয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের লিগ্যাল, পলিটিক্যাল এবং মোরাল বেসিস, সেগুলোর 17 মাস পড়াশোনা করা হয়েছে। আমরা বলি যে সংস্কার কমিশন হয়েছিল এবং ঐকমত্য কমিশন হয়েছিল, সেখানে ডজেন্স রাজনৈতিক দল, পেশাজীবী নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ সবাই মিলে সেখানে ভূমিকা রেখেছে। মনে হয় না বাংলাদেশের কনস্টিটিউশনাল এবং পলিটিক্যাল হিস্ট্রিতে এত লম্বা সময় ধরে রাজনীতিবিদদের এত পড়াশোনা করতে হয়েছে। 17 মাস পড়াশোনা করে আপনারা একটা কনক্লুশনে এসেছেন, জুলাই সনদ এবং জুলাই আদেশ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025, একটা গণভোট হয়েছে, ইলেকশন, সংসদের নির্বাচন হয়েছে। বিষয়গুলো কিন্তু ক্লোজড চ্যাপ্টার, এগুলো সমাপ্ত হয়েছে। নির্বাচনের আগের দিনও আপনারা বললেন না এই গণভোট প্রশ্নবিদ্ধ, আদেশ আইন না, গণভোট আমরা মানি না, এটা আমরা বুঝছি না, আরও একটু এক্সপ্লেন করেন। কোনো আওয়াজ হয়নি, হাইকোর্টের কোনো রুল হয়নি। যেই আপনি 2/3 আসন পেয়েছেন, আপনি একটা আপনি উত্থাপন করছেন। এটা হলো একটা টোটাল ডেভিয়েশন ফ্রম ন্যাশনাল কনসেনসাস, পলিটিক্যাল কনসেনসাস। রাজনৈতিক যে সমঝোতা বা ঐকমত্য, আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল জাতির মধ্যে, সেখান থেকে আপনারা জনমতকে উপেক্ষা করে সম্পূর্ণ ইউটার্ন নিয়েছেন, যার কারণে কি কি কনসিকুয়েন্স হবে, কি নোট স্পিকার অত্যন্ত সুন্দরভাবে এখানে পলিটিক্যাল কনসিকুয়েন্সেস, লিগ্যাল কনসিকুয়েন্সেস, ইন্টারন্যাশনাল ক্রাইসিস কি হতে পারে। আজকের আমার দেশেও আপনি দেখবেন, আজকের আমার দেশে আপনি দেখতে পারবেন, এই যে হেডলাইনটা দেখেন, এগুলোতে আপনি একা পারবেন না সামলাতে। এটা একটা ক্রাইসিস। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের অনেক ক্রাইসিস আছে যেখানে আপনার জনগণের সাপোর্ট লাগবে। আপনি যদি ডেভিয়েট করেন রেফারেন্ডাম থেকে, যেখানে 70% মানুষের কনসেন্ট এবং ডিসিশন রিফ্লেক্টেড হয়েছে, সরকারকে আমরা বলতে চাই, নাগরিক সমাজের একজন প্রতিনিধি হিসেবে আমরা বলি, আপনারা অনুগ্রহ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, কনসেনসাস হয়েছে, যেটা সনদে রিফ্লেক্টেড হয়েছে এবং জুলাই আদেশে রিফ্লেক্টেড হয়েছে, সেখান থেকে আল্লাহর ওয়াস্তে আপনারা ডেভিয়েট করেন না। ইতিমধ্যে আপনারা বেআইনি কাজ করেছেন। আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বর্তমান সংসদের 2/3 সদস্য আইন লঙ্ঘন করেছে। নাম্বার 2, আপনারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের জুলাই আদেশে আছে, সেটার অনেক কাজ আছে।
দ্বিতীয় কক্ষের কাজ কি হবে, ফরমেশন কি হবে, প্রসিজিয়ার কি হবে, কোনো কিছু আলোচনা নেই। আপনারা এই আইন, গাইন, সংবিধান, গণভোট পুরাতন সেই 17 মাস আগের একটা চ্যাপ্টারে আপনারা চলে গিয়েছেন। তো আমরা আশা করব এখনো সময় আছে, কারণ সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হলো 180 দিন। এই 180 দিন কে ঠিক করেছে? অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করেছে। সেখানে জনগণ সাপোর্ট দিয়েছে। আপনি যদি 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করেন, আপনাকে, আমার হাম্বল ওপিনিয়ন হলো, আপনাকে 180 দিন পরে এই সংসদ বিলুপ্ত করতে হবে। সেই পথে যায়েন না। এখানে কি নোট স্পিকারের অনেক রিফ্লেকশন আছে, ইন্টেলেকচুয়াল, আমরা পড়েছি। আর আজকের নয়া দিগন্তে আমার একটা সাক্ষাৎকার আছে, বাকি কথা ওখানেই আছে। আমরা মনে করি গণভোট বাধ্যতামূলক। এটা লিগ্যাল, পলিটিক্যাল এবং মোরাল যে ফোর্স আছে, সেই ফোর্সের প্রতি এই সরকার সমর্থন দেওয়া উচিত। সংসদ সদস্যগণ আবারও জনগণের সেই রায়কে সম্মান প্রদর্শন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। এবং আরেকটা বলে রাখি, আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্সগুলো রেটিফাই না করে, সেগুলো ইগনোর করার কারণে আপনারা সংস্কারের মৌলিক একটা পার্সেন্টেজ আপনারা ইগনোর করেছেন। সেটি আমরা আশা করি আজকের নিউজ পেপারে আছে, যে সরকার বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী মহোদয়, ওনারা বলেছেন অনতি বিলম্বে এগুলো বিল আকারে আসবে। সেটি আপনারা, ওইখানে মাননীয় অপোজিশন লিডার আছেন, চিফ হুইপ আছেন, ওনারা তো রিপিটেডলি, এক্সস্টিভলি সংসদে এই বিষয়গুলো উত্থাপন করেছেন। তখন আপনারা কোনো ডেডলাইন দিতে পারেননি যে আগামী 2 উইকসের মধ্যে আমরা নতুন একটা ড্রাফট করব, সেটা প্লেস করব, তাহলে আসেন। আপনারা বলেছেন একটা সংসদীয় কমিটি হবে, কমিটি করার কোনো প্রয়োজন নেই। একটা মিনি পার্লামেন্ট 17 মাস এগুলোর উপর কাজ করেছে। আমরা সমস্তগুলো রেডিমেড আছে, সমস্ত প্রতিবেদনগুলো রিফর্ম কমিশনের, ঐকমত্য কমিশনের সমস্ত কাজগুলো আমাদের সামনে আছে। মাননীয় সংসদ সদস্যগণ তার উপর রিফ্লেক্ট করে সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন এবং পরবর্তী করণীয়গুলো নির্ধারণ করবেন। এই পথে সরকারকে ফিরে আসতে হবে। আমি সেদিকেই সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।